আপনি জানেন যে এই সংবিধান কি বলেছিল এই ভিন্ন মতের ব্যাপারে? বাংলাদেশের সংবিধান কিন্তু একটা আদর্শ সংবিধান, এতে কোনো সন্দেহ ছিল না। মানে এতে একটা কাটাছেঁড়া হয়েছে অনেক, এটা আমি জানি, আপনি ভালো ভালো বলতে পারবেন। তো এই জন্য আজকে সাবজেক্টটা হচ্ছে যে ভিন্ন মতের সন্ধানে। আপনার মন্তব্য শুনতে চাই। ভিন্ন মতের সন্ধানে আমরা সন্ধান কেন করব? ভিন্ন মত থাকতে হবে। ভিন্ন মত না থাকলে সমাজ এগিয়ে যাবে না। মননশীলতা, চিন্তাশীলতা, সৃজনশীলতা কোনো কিছুই থাকবে না। ভিন্ন মতের ভিতরেই থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিসের মাধ্যমেই একটা দেশ জাতি এগিয়ে যায়। আর শুধুমাত্র এক ব্যক্তিকেন্দ্রিক একটি কথার ভিত্তিতে দেশ যদি পরিচালিত হয়, কোনো ভিন্ন মতকে সহ্য করা যাবে না, তাহলে সেটা স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা হয়, একনায়কতন্ত্র একটা ব্যবস্থা হয়, এবং সেটা অনেকের কণ্ঠ রোধ করে দেয়। আমার কণ্ঠ রোধ করবে এমন সাধ্য কারো নেই। কারণ বিধাতা কর্তৃক সৃষ্ট কণ্ঠ আমাকে দিয়েছেন কথা বলার অধিকার দিয়ে। বিধাতা সৃষ্ট যে কণ্ঠ, কথা বলার অধিকার আমার এই সংবিধানে লিখিত আছে। আমার বাক স্বাধীনতা আছে, আমার চলাফেরার স্বাধীনতা আছে, আমার সংবাদপত্রের সম্পাদক সাহেবের সাথে সংবাদপত্রের স্বাধীনতা আছে, এবং তার সাথে আছে গৃহে প্রবেশ করা নিষেধ আছে। আর কোথাও চলাফেরা কোনো আইন না থাকলে কোনো নিষিদ্ধ কিছু নাই। সেই জন্য এই সম্পূর্ণ বিষয়টা নিয়েই ভিন্ন মতের সন্ধান আমরা করব না, আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠিত সমাজে করব। এবং সমাজে যদি ভিন্ন মত প্রতিষ্ঠিত করতে যাই আমরা এবং করি, তাহলেই সমাজ কেবল সজীব একটা সমাজে রূপান্তরিত হয়, না হলে এই সমাজটা মরা লাশে পরিণত হয়। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, সম্পাদক সাহেব একটা কথা বলবেন, এই সব কথার ভিতর থেকে আসল সত্য বেরিয়ে আসবে। সত্যের সন্ধানে গেলেই ভিন্ন মত আসতেই হবে, না হলে সত্য অনুপস্থিত থাকে, মিথ্যা রাজত্ব কায়েম হয়, অন্ধকার জুড়ে বসে জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়, নৈরাজ্য বর্বরতার দিকে নিয়ে যাওয়া হয়। সেজন্য ভিন্ন মত থাকতেই হবে। সে ভিন্ন মত কতখানি গ্রাহ্য হবে, কতখানি বর্জিত হবে, কতখানি টিকবে, কালের ইতিহাসে, কালের পরিক্রমায়, পরিস্থিতি, পরিবেশ, পারিপার্শ্বিকতার প্রাসঙ্গিকতায় সেটা বিবেচিত হবে। সেজন্য ভিন্ন মত এই কথা যারা মানে না, তারা বলতে হবে মনুষ্য পদবাচ্য নয়। কারণ চিন্তার স্বাধীনতা সংবিধানে গ্যারান্টেড করা হয়েছে। আপনার চিন্তা আমার চিন্তা এক হতে পারে না, আপনার কারণ নাই আর কি, ভিন্ন মত থাকতেই পারে। ওনার কণ্ঠস্বর আমার কণ্ঠস্বর এক হতে পারে না, সেজন্য ভিন্ন মত থাকবেই। তার সন্ধান কেন করব? সেটা ভিন্ন মত সন্ধান আমি করছি এই কারণে, যে কারণে আমি লক্ষ্য, আপনি নিজেও জানেন সবকিছু। যাই হোক, তরুণ কবির কাছে শুনি। আমার মনে হয় যে আমি সাধারণভাবে মানুষের একমত। উনি যেখানে শেষ করেছেন সেখান থেকে যদি আমি বলি যে চিন্তাশীলতা একটা মানুষের অন্তর্গত অধিকার, রাষ্ট্রের সংবিধান আছে স্বাধীনতার কথা। আর চিন্তাশীলতাই একটা মতবাদ হচ্ছে এইরকম, মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে। অন্যান্য প্রাণী যে সমস্ত আচার ব্যবহার করে, দৈনন্দিন জীবন যাপন করে, তার সঙ্গে মানুষের পার্থক্য এখানেই যে সে একটা চিন্তাশীল প্রাণী। সে নতুনকে আহ্বান জানায়, নতুন পুরনো চিন্তার সঙ্গে যুক্তির আখরে নিজে কথা বলে, অন্যদের মতামত ব্যবহার করে পুরনো চিন্তা, প্রতিষ্ঠিত চিন্তাকে চ্যালেঞ্জ করে, নতুনভাবে এগিয়ে যায়। এটি তো মানুষের বৈশিষ্ট্য। আমার সম্ভবত যদি আমি বুঝে থাকি, আজকে ভিন্নমত, অর্থাৎ এই ভিন্নমত কার সঙ্গে ভিন্ন? সরকারি ইতিহাসের সরকারি ভাষ্য, গভর্নেন্সের সরকারি ভাষ্য ইত্যাদির সঙ্গে যারা ভিন্নমত পোষণ করেন, তারা নানান ধরনের, আপনি বলেছেন যে তকমার, এবং অত্যন্ত অশ্লীল তকমার শিকার হচ্ছে। সে কারণেই বোধহয় আপনি চিন্তা করছেন যে এটা অনুসন্ধান করতে হবে। আজকের সমাজে এ কথা তো খুবই সত্য। আপনি যদি আমি এখানে দুইজনই হচ্ছে সর্বশেষ আওয়ামী তকমার শিকার। তো প্রশ্নটা হচ্ছে, আপনি লক্ষ্য করুন, এটাতে আপনার মন খারাপ করার কিছু নাই, আপনার ঘাবড়ে যাওয়ারও কিছু নাই। এই কারণে যে আপনি লক্ষ্য করুন, যাদের নাম বলা হয়েছে তারা কারা? যাদেরকে শহীদ মিনারে, যে শহীদ মিনারে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদের অথবা তাদের লাশ, এটা বাংলাটা খুব পরিষ্কার ছিল না, বোঝা যায় না। তো কারা?
এরা হলো তাদের এরা ছাড়াও আছেন। এরা হচ্ছে এই মুহূর্তে যে সরকার প্রতিষ্ঠিত আছে, যে একটা নির্বাচিত সরকার নয়, যথার্থ পদ্ধতিতে নির্বাচিত সরকার নয়, যে কেবলমাত্র গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ঘুষ দিয়ে নানানভাবে ব্যবহার করে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে, স্বাধীন চিন্তাশীল নাগরিকদেরকে অপদস্থ করে তারা ক্ষমতাকে টিকে থাকতে চায়। ক্ষমতায় টিকে থাকতে চায় কেন? সেটা আপনি টের পাবেন কি করে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেল, কি করে পুঁজিবাজার থেকে টাকা পয়সা চলে গেল, কি করে এই পার্টির লোক ছাড়া অন্য কেউ কন্ট্রাক্টর। আজকে সন্ধ্যায় বিকালেও ঘটনা ঘটেছে যে যুবলীগের এক নেতা একটা টেন্ডার দিয়েছে, বলে দিয়েছে আর কেউ আসতে পারবে না একটা প্রকল্পের, সরকারি প্রকল্পের। এগুলো দাঙ্গাবাজি, সন্ত্রাসবাদী, চাঁদাবাজি, এগুলো তারা নির্বিঘ্নে বিনা প্রতিবাদে করে যেতে চায়। এগুলো যাদেরকে প্রতিবাদ করেছে বা করে চলেছেন তাদের মধ্যে এরা ছাড়াও আরো আছে। সুতরাং একটা এই কারণে তারা নিষিদ্ধ করেছে কিসের নামে? ওদের নিষিদ্ধ করা কিছু যা আসে না, কিন্তু এখানকার রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ। করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে। কারা করছে মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনাটা কি? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে বাক স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ অধিকার। যেমন ভাষা আন্দোলনের যে চেতনা, কি হয়েছিল? পাকিস্তানের 56% মানুষের ভাষা বাংলা, সেই ভাষাকে তারা রাষ্ট্রভাষা করবে না, এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। শহীদ মিনার তৈরি হয়েছে কেন? এই প্রতিবাদ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে স্মরণ করবার জন্য যে স্মৃতির মিনার তৈরি করা হয়েছে। বছর বছর যতক্ষণ পর্যন্ত এই সংগ্রাম জয়যুক্ত হবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদের প্রতীক হিসেবে, অর্থাৎ প্রতিবাদীদের জায়গা শহীদ মিনার দখল করেছে কারা? যারা এই ছেলেপুলেগুলি কারা আমি ওদের সম্পর্কে পরে বলবো। লক্ষ্য করুন, শাহবাগ আন্দোলনকে সরকারের পক্ষে যারা দ্বিধা বিভক্ত করেছে এরা কারা? তারা ছাত্র সংগ্রাম পরিষদ নাম দিয়েছে নিজেদেরকে। 69 সালে ছাত্র সংগ্রাম পরিষদ হয়েছে। স্বাধীনোত্তর বাংলাদেশে 80-র দশকে ছাত্র সংগ্রাম পরিষদ হয়েছে। ছাত্র সংগ্রাম পরিষদ কি কখনো বাংলাদেশের ইতিহাসে কখনো প্রতিষ্ঠিত স্বৈরতান্ত্রিক সরকারের ভাড়াটে হিসেবে কাজ করেছে? নো। 69 সালের ছাত্র সংগ্রাম পরিষদ আইয়ুব শাহীকে, অগণতান্ত্রিক সামরিক জান্তা আইয়ুব শাহী গদি টলমল করে দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারিত করেছে। 80-র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ এরশাদের স্বৈরতান্ত্রিক শাসনকে তছনছ করে দিয়েছে। আজকের ছাত্র সংগ্রাম পরিষদ কি করছে? সেই অর্থাৎ এই ছেলেপুলেগুলো কি করছে? তারা স্বাধীনতার চেতনার নামে, স্বাধীনতার চেতনার পরিপন্থী যে সমস্ত কাজ সরকার করছে, অর্থাৎ গণতন্ত্র করছে না, বৈষম্যহীনতার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীনতা করছে না, ধর্মনিরপেক্ষতার বাস্তব প্রয়োগ করছে না, তাদের পক্ষাবলম্বী হয়ে এই ছেলেপুলেগুলি করছে একটা ফ্যাসিবাদী কায়দায়। ফ্যাসিবাদের লক্ষণই হচ্ছে, আমি জাস্ট 1 মিনিট নিব আপনার, 1 মিনিট নিব। ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে নিজেদের কথা ছাড়া ইতিহাসের সময়ের অন্য কোনো ভাষ্য আর কাউকে বলতে দিবে না। যারা বলবে তাদেরকে বলবে কল দেম এ ডগ অ্যান্ড কিল দেম। প্রথমে একটা বদনাম দাও এবং তারপর তাদেরকে হত্যা করো। এই তরুণরা অত্যন্ত বেদনাদায়ক ভাবে একটা ফ্যাসিবাদী সরকারের ভাড়াটে হিসেবে কাজ করে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসছি শেখ ভাই, আপনার কাছে আসছি আমি এটা ফোন নিয়ে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিলরুবা বলছি উত্তরা থেকে। জি বলুন। আমার প্রশ্ন, আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করছেন এখন, যে ভিন্ন মত মনে হচ্ছে এখন আমাদের মনে হয় কিছুদিন ধরে ভিন্ন মতটা কেউ আর সহ্যই করতে পারতেছে না। এই যে গত কয়েকদিন ধরে দেখতেছি এই যে নুরুল কবির সাহেব, ওনার বক্তব্য খুবই ভালো লাগে এবং নিরপেক্ষ ভাবেই উনি বলেন। এবং আপনার যে শহীদ মিনারে যে দেখলাম যে সব ছবি কাটাকাটি করে রাখলো এরকম, তাহলে কি কেউ কি সবাই কি একমত ভাবে আমরা কি এখন একজনকে সবাই আমরা করব, আর কোনো ভিন্ন মত কারো থাকবে না, নাকি আমরা এখন হিরেক রাজার দেশের মতো সবাই ওই রকম হয়ে যাবো? এটা আপনাদের কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি, বিশেষ করে নুরুল কবির সাহেবের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা ফল আছে। আচ্ছা, লাইন কেটে গেছে। জি প্লিজ। আমি ওনার সূত্র ধরে বলতে চাই, ভিন্ন মত যদি না থাকতো বাংলাদেশ স্বাধীনতা না তো। কায়েদ আজম তো বলেছিল উর্দু, পাকিস্তান শাসক গোষ্ঠী বলেছিল উর্দু, বলেছে এই যে ইসলামিক রাষ্ট্র, এর বাইরে যাওয়া যাবে না। আর শহীদ মিনারের তো হলো ধর্মনিরপেক্ষর প্রতীক, ভাষার প্রতীক। সবকিছু দ্রোহের মাধ্যমে ভেঙে চুড়ে দিয়ে পাকিস্তান রাষ্ট্রটাকে থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে ভিন্ন মত
যদি গণমানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়ায়, তাকে সেটা অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যায়। কে কাটাছেড়া করলো না করলো, কে অবুঝ হলো, কে পাগল হলো, পাগলামি করলো, এটা নিয়ে ইতিহাস বিচার করে না। ইতিহাস বিচার করবে ওইটাই যে শহীদ মিনার হয়েছিল ভাষা আন্দোলন প্রতীক হিসাবে, তার সাথে জড়িয়ে আছে গণতন্ত্র, কবিরাই বলেছেন, তার সাথে জড়িয়ে আছে আমার জাতিসত্তার অস্তিত্ব, তার সাথে জড়িয়ে আছে আমার মুক্তিযুদ্ধ। না হলে পাকিস্তান সামরিক বাহিনী 25শে মার্চের রাতেই যেমন নিরীহ বাঙালির উপর আক্রমণ করেছে, ওই প্রতীক শহীদ মিনারের উপর আক্রমণ করেছে। তাহলে তাদের আক্রোশটা কেন ছিল? এটা এই জন্য ছিল, শহীদ মিনার ছিল সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, মাথা উঁচু করা একটা প্রতীক। শহীদ মিনার ছিল ভাষাগত যে কৃষ্টি সভ্যতা এবং ভাষাগত যে আন্দোলন এবং ভাষার ভিত্তিতে জাতীয়তাবোধ, জাতীয় আন্দোলন, তার উৎস। সেটাকে ধ্বংস করার জন্য শহীদ মিনার করেছিল। আজকে যদি আমি প্রশ্ন করি, আপনাকে করি, 2010 সনে 25শে অগস্ট হাইকোর্ট থেকে যে 8টা রায় দিয়েছিল, নির্দেশনা, রায় বলবো না, নির্দেশনা দিয়েছিল, তা বাস্তবায়িত হলো না কেন? বলেছিল শহীদ মিনারের যতটুকু জায়গা আছে সব জায়গাটুকু আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। তার মানে এই নয় যে শহীদ মিনারের ভিতরে আমি মন্দির তুলবো কিংবা মসজিদ বানাবো কিংবা উপাসনালয় তৈরি করবো, ওটা তো শহীদ মিনারের জায়গা। এরকম 10টা নির্দেশনা দিয়েছিল, এগুলো তুলে শহীদ মিনারকে পূর্ব অবস্থায় যেটা পরিকল্পনা ছিল, সেই 52 সন থেকেই পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা মোতাবেক শহীদ মিনারকে নির্মাণ করা। সেটা নিয়ে যে ছাত্ররা যাতে আন্দোলন করত, যে হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেটা বাস্তবায়িত করো। ওখানে গ্রন্থাগারের কথা ছিল, ওখানে দরকার হলে আইটি হাউস সুন্দর করে দিক, ওখানে সুন্দর করে আরো পরিচ্ছন্নভাবে, আরো নান্দনিকভাবে এবং শোভিত করে শহীদ মিনারকে রাখা হোক, যেটা আমাদের হৃদয়ের ভিতরে সবসময় প্রজ্বলিত থাকে এবং আমরা দেশ হিসেবে গর্ববোধ করি। আর আশ্চর্য ব্যাপার হলো এই যে শহীদ মিনারের নির্মাণ কাজে শুধু কিন্তু বাংলাদেশের আর্কিটেক্ট যোগ দেয়নি। এক ভদ্রলোক, ড্যানিশ এক আর্কিটেক্ট, নাম হলো গ্রিন ডিল্যান, উনি এসে যোগ দিয়েছিলেন। আমাদের হামিদুর রহমান, নাবেরা রহমান এদের সঙ্গে বসে তারা যোগ দিয়েছেন। অর্থাৎ এই শহীদ মিনার হওয়ার ফলে, ভাষা আন্দোলনের ফলে আজকে বাংলাদেশের মর্যাদা কোথায় দাঁড়িয়েছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে সারা পৃথিবীতে পালিত হয়। এই পালনের পিছনে শহীদ মিনার বলেন, ভাষা আন্দোলন বলেন, ভাষার জন্য ত্যাগ স্বীকার করার কথা বলি, কিংবা ভাষার ব্যাপ্তি পরিধি, ভাষা নিয়ে কাজ করার ভিতর দিয়ে আজকে আমরা একটা জাতিসত্তার রূপ লাভ করেছি। বাঙালি জাতি আজকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক আমরা। শহীদ মিনারকে যারা বলে এসো না, শহীদ মিনার তাদের ডাকে, যত বেশি লোক তোমরা আসবে তত বেশি তোমরা পরিশীলিত হবে, যত বেশি আমার কাছে আসবে তত বেশি দুর্নীতি বন্ধ হবে, যত বেশি লোক আসবে তত বেশি পাশবিকতা বন্ধ হবে, যত বেশি লোক আসবে আমাকে স্পর্শ করবে তত বেশি তোমরা পবিত্র হবে। এই শহীদ মিনারে না যাওয়ার কথা যারা বলে, অবুঝ, তারা ইতিহাস জানে না, তারা ঐতিহ্য বোঝে না, তারা শহীদ মিনারের মর্মগত যে উজ্জ্বলতা সেটাকে অনুধাবন করে না। এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে এই দোষটা কিন্তু আবার আমাদের, আমরা যারা রাজনীতি করি কিংবা আমরা যারা সুশীল সমাজ কিংবা আমরা যারা শিক্ষক, আমরা তাদের ভিতরে এই জ্ঞানটা, এই ধারণাটা, মর্মবস্তুর বিষয়গুলো তাদের কাছে নিয়ে যেতে পারিনি। সেই ব্যর্থতার গ্লানি আমাদের করতে হবে। আজকে 8 জন কিংবা 10 জন কিংবা 1000 লোককে নিষেধ করলেই নিষেধ হয়ে যায় না। অনেক ধন্যবাদ স্যার ভাই। আমি ওনার সঙ্গে একমত। সর্বশেষ কথা থেকে আমি এরকম একটা এইভাবে বলবো চিন্তা করেছিলাম। খুব অত্যন্ত যথার্থ কথা। এই যে 20-25 বা 50টা ছেলে ওখানে দাঁড়িয়েছিল, ওরা আসলেই বিভ্রান্ত, বিপদগামী। কারণ হচ্ছে ওরা শহীদ মিনার ইতিহাস জানে না। এমনকি ভাষা আন্দোলনের যে চেতনা, স্বাধীনতা যুদ্ধের যে প্রকৃত চেতনা, এই সম্পর্কে ওরা জানে না।
যদি জানতো তাহলে ভাষা আন্দোলনের চেতনায়, যে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, সংগ্রাম করেছেন, দেশের জন্য যারা স্বাধীনতা যুদ্ধের সময় যারা লড়াই করেছেন, পঙ্গু হয়েছেন কিংবা জীবন দিয়েছেন, তারা কি কখনো এটা মেনে নিতেন? তাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত দেশ, যেখানে লুটপাট চলবে, গরিব মানুষের হাহাকার থাকবে, কেবলমাত্র একটি পার্টির কথা ছাড়া সেই দেশে আর কিছু চলবে না, কেবলমাত্র সেখানে বৈষম্যহীনতা বৃদ্ধি পাবে, এবং যারা এটাকে প্রতিবাদ করবে, হ্যাঁ, তাদেরকে নানানভাবে হ্যারাস করা হবে। স্বাধীনতা যুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন, যারা মরেছেন, এইটা হচ্ছে এই চেতনা, এবং এর বিরুদ্ধে ওরা কথা বলছে। অর্থাৎ শহীদ মিনারে যে এই ছেলেপুলেগুলিকে যে যেতে দেওয়া হয়েছে, কারা যেতে দিয়েছে? এই কয়েকটা ছেলেপুলে 18-16 কোটি মানুষের মধ্যে এরা তাদের সাহসে যায় নাই। তারা যাদের সাহসে উস্কানিতে, যাদের দেওয়া প্রলোভন গিলে শাহবাগের আন্দোলনকে বিভক্ত করেছে সরকারের পক্ষে, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, তাদেরকে কাস্টোডিয়ান বানানো হয়েছে। এই কর্তৃপক্ষের দলবাজ, বিশ্ববিদ্যালয়ের দলবাজ কর্তৃপক্ষ, এরা প্রত্যেকে মিলে স্বাধীনতার যে উদার গণতান্ত্রিক চেতনা, যেটা প্রতিবাদের যে প্রতীক হিসেবে যে শহীদ মিনার দাঁড়িয়ে আছে, যিনি সাহিব ভাই জহাতে বলেছেন, বারবার শুধুমাত্র অত্যাচারীরা, স্বৈরতান্ত্রিক শক্তিগুলো এই শহীদ মিনারকে বারবার অপদস্থ করার চেষ্টা করেছে, আক্রমণ করার চেষ্টা করেছে। এই শহীদ মিনার এখন এই সরকারের দ্বারা আক্রান্ত হয়েছে। এই ফলে এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, এই সরকার এবং এই সরকারের এই যে ভাড়াটে কিছু ছেলেপুলে, তাদের হাত থেকে শহীদ মিনার রক্ষা করা জাতীয় কর্তব্য। আর আমরা ফিরছি আপনার কাছে, একটা ফোন নেই। হ্যালো। জি ভাইয়া। জি ভাই বলুন। হ্যাঁ ভাইয়া, আমি আমার প্রশ্নটা হলো নুরুল কবির শাহীনের কাছে। জি, ডাক্তার পিয়াস করিমকে কেন শহীদ মিনারে যেতে দেওয়া হলো না? এবং উনি একজন প্রবীণ শিক্ষক এবং ওনার মেধা দিয়ে উনি একজন বুদ্ধিজীবী আমরা মনে করি। কেন সরকার এটা নিয়ে টালবাহানা করলো এবং সরকারের লোক দিয়ে কেন শহীদ মিনারকে ওনারা দখল কিনা করে রাখলো? আমার এই প্রশ্ন নুরুল কবির। আমি 1 মিনিটের জবাব দিদি, এটা আমরা অলরেডি আলাপ করেছি। পিয়াস করি আমি বলছি সরকার ফ্যাসিবাদী সরকার। ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে প্রতিবাদীদেরকে বদনাম দেওয়া। পিয়াস করি আজকে আমাদের আর খুব বেশি কিছু বলবার নাই। এই সরকারের আইনমন্ত্রী তার পিতা এবং তার সম্পর্কে কথা বলেছেন। তো এই যে যার যে 13 বছর বয়সে মুক্তিযুদ্ধের লিফলেট ছড়াতে গিয়ে গ্রেফতার হয় 71 সালে, তাকে রাজাকার হিসেবে চিহ্নিত করে একজন প্রতিবাদীকে ওখান থেকে সরিয়ে রাখা একটা ফ্যাসিবাদী সরকারের লক্ষণ। সেই ফ্যাসিবাদের প্রকাশ ঘটেছে এর মধ্যে, এবং যারা এইটার মেশিন হিসেবে কাজ করেছে, টুলস হিসেবে কাজ করছে, সেই ফ্যাসিবাদকে তারা রক্ষা করছে। এইটার উত্তর একটাই। কিন্তু একটা কথা এইসব প্রসঙ্গে আমি খালি বলে রাখতে চাই, সরকার যে শুধু অগণতান্ত্রিক জনবিচ্ছিন্ন তাই নয়, সরকারের কিন্তু মরিয়া হয়ে উঠবার আরো কতগুলো কারণ আছে। এত বছর আগে স্বাধীনতার পর 4 দশক পরে নানান ধরনের গবেষণা হচ্ছে, নানান ধরনের বই পুস্তক বেরোচ্ছে। স্বাধীনতার যুদ্ধের তার আগের যে সংগ্রামের পরবর্তীকালের নানান ইতিহাস, নানান দিকে গবেষণা করে অনেক মানুষ, নানান ঘরানার চিন্তার মানুষ নতুন নতুন তথ্য নিয়ে আসছেন। সেই তথ্যের আলোকে কিন্তু এই দলটির অনেকেই ধরা পড়ে যাচ্ছে কারা কি করেছে কি করে নাই। ফলে এইটা একটা সাংস্কৃতিক ভাবেও তাদের এতদিনের প্রতিষ্ঠিত যে সত্য হিসাবে লোকজনকে জানাবার চেষ্টা করেছে, সেগুলো আজকে চ্যালেঞ্জ আসছে। এবং যতদিন যাবে ইতিহাসের গবেষণা যত বাড়বে, ম্যাটেরিয়াল যত বেশি আবিষ্কৃত হবে, নতুন নতুন ব্যাখ্যা এগুলি যখন বেরোচ্ছে, এগুলি আসল ব্যাখ্যা এটা নাও হতে পারে, এটা একটা ঘটনা। এরকম একটা সময় তার ফ্যাসিবাদী হয়ে ওঠা ছাড়া জনবিচ্ছিন্ন একটা সরকারের পক্ষে আর কোনো কিছু টিকে থাকার পথ নাই বলেই এই কাজগুলো তারা করছে। ধন্যবাদ কবির। আমি যেটা বলতে চাই, দেখেন, শহীদ মিনারকে বারবার আমরা অপমান করেছি। জি, শহীদ মিনারকে বারবার আমরা অপমান করেছি। জি, শহীদ মিনার আমরা রাজনীতিবিদ যারা এর দখল নিয়ে আমরা মারামারি করেছি অশ্লীল ভাবে, অনেকবার খুনো করেছে। জি, 3 জন খুন হয়েছে। এবং এটাও দেখেছি, আমি যখন মন্ত্রী ছিলাম তখন টিভিতে আমি দেখেছি যে শহীদ মিনারে নিবেদিত ফুলের শুভেচ্ছা, সেই ফুলগুলোকে কি করে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে ওরা
আরেক পক্ষ দিয়ে পদদলিত করা হলো। তাহলে এই যে কাণ্ড কারখানাগুলো হচ্ছে শহীদ মিনারকে কেন্দ্র করে, এটা আমি মনে করি আমাদের জাতীয় মানসিকতার যে দৈন্যতা, অজ্ঞতা এবং বর্বরতা, পাশবিকতা, তারই প্রতিফলন। সেই ঘটনার সঙ্গে আজকের যে ঘটনা, আপনি মুক্তিযুদ্ধের অন্যতম, ছাত্রলীগের অন্যতম ছিলেন, বাংলার বাণীতে কাজ করেছেন এবং যুদ্ধ অপরাধের সেই গণহত্যার সেই বিশাল বই, বিশাল পৃষ্ঠার বইগুলো, গণহত্যা একটা সংক্ষেপ বের হয়েছিল, তার সাথে সংশ্লিষ্ট ছিলেন। ছাত্রলীগ হয়ে মুক্তিযুদ্ধের ব্যারিকেড দিতে গিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে আপনি কি হলেন, গ্রেপ্তার হয়ে গেলেন, পাকিস্তানের কারাগারে নির্মম নির্যাতনের মুখে থাকলেন। পরবর্তীকালে সামরিক স্বৈরাচারের সময়ও আমি দেখেছি আপনার তখন কম্পিউটার ভেঙে চুরে সব লন্ডন করা হয়েছে। সে যাই হোক, আমি ব্যক্তি নিয়ে এখানে কথা বলছি না। আমার কথা হলো শহীদ মিনার যেতে চায় কেন? আমি তো আমাদের তো ব্যাপারটাই তো ওইটা যে শহীদ মিনার কেন যেতে চায় কেন, অর্থাৎ তার অন্তরের ভিতরে শহীদ মিনারের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই যেতে চায়। একটা রাজাকার কিংবা স্বাধীনতা বিরোধী সে তো শহীদ মিনারে যেতে চাইবে না। যে যেতে চায় সে অবাঞ্ছিত কি করে হয়, বরং সে বাঞ্ছিত হয়। তাকে আরো আদরে, তাকে আরো আরো অভ্যর্থনা করে তাকে ওখানে সম্মানিত করা উচিত, আমি তাই মনে করি। যারা করেছেন এটা অনেকে শাস্তি দাবি করছেন। আমি একটা ফোন নিই তার সাথে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম পিরোজপুরের কাউখালী থেকে। জি বলেন ভাইয়া। যে আমার প্রশ্ন হল, ভিন্ন মত থাকা একটি গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার। সেক্ষেত্রে পিয়াজ করিম সাহেব মারা যাওয়ার পর ওনাকে কেন্দ্র করে যে সকল ছাত্র নামদারি যারা মুক্তিযুদ্ধ দেখেছি কিনা আমি জানি না, তারা যেসব মন্তব্য করলেন তার পরিপ্রেক্ষিতে সরকারের আইনমন্ত্রী আমিনুল ইসলাম স্যারকে আমি ধন্যবাদ জানাই। উনি যে কথাগুলো বলেলেন, উনি কিন্তু ভিন্ন মত পোষণ করে একটি সত্যি কথা বলেছেন। এই দুটি বিষয়কে নুরুল কবির স্যার কিভাবে দেখছেন? ছাত্র অসত্য তো। অনেক ধন্যবাদ। আরেকটা ফোন আছে। জি হ্যালো 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 জি হ্যালো জি হ্যাঁ হ্যালো জি, আসসালামু আলাইকুম, বলেন। আচ্ছা, আমি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলছি। জি বলুন। আমি একটু কমেন্ট করব, এন্ড কমেন্টের পরে একটা প্রশ্ন করব। জি, কমেন্টটা হচ্ছে যে যেটা আমরা দেখছি যে আজকে পৃথিবীতে যদি কোনো নেশনকে নষ্ট করতে হয় তাহলে দুটো জায়গায় আক্রমণ করতে হয়, এবং এটা সফট পাওয়ার। দুটো জায়গার আক্রমণের একটা হচ্ছে তার কালচার, আর একটা হচ্ছে তার ইউথ বা যুব সম্প্রদায়। এই দুটোকে যদি নষ্ট করা যায় তাহলে একটা জাতি কিন্তু নষ্ট হয়ে যায় এবং একটা জাতির যে ফেব্রিকটা নষ্ট হয়ে যায়। আমাদের দেশে ইদানিং যা আমরা দেখছি, এই কিছু পথভ্রষ্ট বা বিভ্রান্ত আমরা যাই বলি, এই যুবক সমাজের ভিতরে কিছু বিভ্রান্ত যারা আছে, যারা এই যে কতগুলো কাণ্ড করলো, শহীদ মিনারে অবঞ্চিত ঘোষণা করলো কয়েকজনকে, তারপরে আমরা এখন দেখছি যে বিএনপির অফিসের সামনে এই ছাত্র দল মারামারি করছে, ছাত্রলীগ যেভাবে টেন্ডারবাজি এবং অন্যান্য বিষয়ে চলে গেছে। এই যে যুব সমাজের এই বিষয়টি যেটা আমি দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে আগামী বাংলাদেশের যে প্রজন্ম বাংলাদেশকে গড়ে তোলার কথা, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু এই পথভ্রষ্ট হচ্ছে, এবং এর পিছনে শুধুমাত্র পলিটিশিয়ানরাই আছেন আর কোন ইন্ধন আছে এটা বলা খুব মুশকিল। দ্বিতীয়টি হচ্ছে যে আমার মনে হয় নুরুল কবির এবং প্রফেসর সাহেব এগ্রি করবেন যে আমাদের দেশের আকাশ সংস্কৃতির কারণে আমাদের নিজেদের সংস্কৃতি কিন্তু দারুণভাবে বিকৃত হচ্ছে, যে কারণে এমনকি কোর্টে যেতে হচ্ছে যে এই কিছু চ্যানেল বন্ধ করার এবং ভাষা ল্যাঙ্গুয়েজ ঠিক করার। তো এটা আমার কমেন্ট হচ্ছে, ফাইনাল কমেন্ট হচ্ছে যে আমাদের পলিটিশিয়ানরা যেভাবে ইউজ করছে যুব সমাজকে নষ্ট করছে, এর খেসারত কিন্তু পুরো জাতিকে দিতে হবে। আর দ্বিতীয়ত আমরা যে কালচার আগ্রাসনের মধ্যে আছি, এটাকে যেভাবে যেতে দেওয়া হচ্ছে, এটাকেও কিন্তু আগামী প্রজন্ম এবং আগামীতে আমাদের দেশকে খেসারত দিতে হবে। এখন আমি আসছি শহীদ মিনারের বিষয়ে। শহীদ মিনারে যে কাণ্ডটা ঘটলো এবং যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি এই চিনিও না কালে,
একটা নাম হচ্ছে সিপি গ্যাং, এবং গ্যাং হচ্ছে গ্যাংস্টার থেকে শব্দটা আসে, গ্যাং। তারপরে এখন আমাদের দেশ এই কিছু সংখ্যক গ্যাং বা গ্যাংস্টার দ্বারা পরিচালিত হচ্ছে অথবা তাদের কন্ট্রোলে আছে। কিন্তু এই শহীদ মিনারটা তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যতটুকু আমি জানি এটাকে ম্যানেজ করার দায়িত্ব ঢাকা ইউনিভার্সিটির। একটি জাতীয় স্মৃতিসৌধ, আইকনিক স্মৃতিসৌধ, যেটা বাংলাদেশের পরিচিতি, সেখানে এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির মতো এইরকম বিশ্ব নন্দিত একটি ইউনিভার্সিটির গোড়ায় যে এই সমস্ত হচ্ছে, সে তাতে কি ইউনিভার্সিটির কোনো দায় দায়িত্ব আছে কি নাই? যদি থাকে তাহলে কি ইউনিভার্সিটি অথরিটি ফেল করছে? এটা আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে ব্রিগেডিয়ার সাকাত সাহেব। আপনাকে আপনার প্রশ্নের জবাবটা নিশ্চয়ই আমাদের দুজন অতিথি দেবেন। তবে এর আগে আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আবারও দুজনকে স্মরণ করিয়ে দিই যে এই প্রশ্নটাই আমরা শুনবো পরে আর কি। যাই হোক দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইন। আর ওদিকে কি চাষ করছেন? ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া কোথায়? ওই যে পানির ট্যাঙ্কে। সাধারণ ট্যাঙ্কে পানি রাখা আর ব্যাকটেরিয়া চাষ একই কথা, কিন্তু সেরা ওয়াটার ট্যাঙ্কে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ, যা বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া গ্রো করতে দেয় না। সেরা এখন নো ব্যাকটেরিয়া চাষ। সেরা ওয়াটার